বন্ধুরা, হঠাৎ করেই এমন একটা খবর সামনে এসেছে যেটা শুনে অনেকেই অবাক হয়ে গেছেন। কারণ বিষয়টা শুধু একটা সাধারণ নিউজ না, এর সাথে জড়িয়ে আছে মানুষের ইমোশন, স্ট্র্যাটেজি আর গ্রাউন্ড রিয়েলিটি, সবকিছু একসাথে। খবরটা হলো ভারতের বিশাল C-17 গ্লোবমাস্টার বিমান সরাসরি কাবুল এয়ারপোর্টে ল্যান্ড করেছে। দূর থেকে দেখলে মনে হবে এটা একটা নর্মাল মিলিটারি মুভমেন্ট, কিন্তু কাছে গিয়ে দেখলেই বোঝা যাচ্ছে এটা অন্য কিছু। বিমানের ভেতর থেকে একটার পর একটা রিলিফ ম্যাটেরিয়াল নামানো হচ্ছে, দ্রুত সেগুলো ট্রাকে তোলা হচ্ছে আর সেখান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন এলাকায়। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, ভারত হঠাৎ করে এত বড় পদক্ষেপ নিল কেন? এটা কি শুধু হেল্প, নাকি এর পেছনে ডিপার প্ল্যান আছে? আসলে ব্যাপারটা বুঝতে গেলে আগে আফগানিস্তানের বর্তমান অবস্থা একটু বুঝতে হবে। এই মুহূর্তে দেশটা একসাথে অনেকগুলো সমস্যার মধ্যে আছে। একদিকে পলিটিক্যাল টেনশন, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একেবারেই স্মুথ না, মাঝে মধ্যে বর্ডার এলাকায় ছোট ছোট সংঘর্ষের খবরও আসছে। অন্যদিকে নেচারও যেন একদম ছাড় দেয়নি, ভূমিকম্পে অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে, তারপরে বৃষ্টি আর বন্যা এসে পরিস্থিতি আরো খারাপ করে দিয়েছে। অনেক মানুষ হঠাৎ করেই সবকিছু হারিয়ে ফেলেছে, নিজের বাড়ি, নিজের জিনিসপত্র, এমনকি পরিবারের সদস্যও। এবার ভাবুন তো, একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখছে তার থাকার মতো কোনো জায়গা নেই, মাথার উপর ছাদ নেই, চারপাশে শুধু ভাঙা ঘর আর কাদা। এর সাথে যুক্ত হয়েছে এনার্জি ক্রাইসিস। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, ফুয়েল পাওয়া যাচ্ছে না, ফলে রাত নামলেই পুরো এলাকা অন্ধকারে ঢেকে যাচ্ছে, আর দিনেও জীবন থেমে যাওয়ার মতো অবস্থা। সবচেয়ে বড় সমস্যা হলো বেসিক সার্ভাইভাল নিয়ে। পরিষ্কার পানীয় জল পাওয়া যাচ্ছে না, হাসপাতালগুলোতে ওষুধের ঘাটতি, চিকিৎসা প্রায় অচল হয়ে গেছে। এই অবস্থায় দ্রুত ডিজিজ ছড়িয়ে পড়ার মতো ঝুঁকি বেড়ে গেছে। মানে পুরো সিচুয়েশনটাই এমন যে মানুষ শুধু বেঁচে থাকার জন্যই লড়াই করছে। এখন এখানে একটা জিনিস চোখে পড়ার মতো, অনেক বড় বড় দেশ এই পরিস্থিতি নিয়ে কথা বলছে, অ্যানালাইসিস করছে, কিন্তু মাঠে নেমে সরাসরি কাজ করছে খুব কম দেশ। আর এখানেই ভারত একটু আলাদাভাবে সামনে এসেছে। ভারত খুব ডিলে না করে সরাসরি রিলিফ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, আর সেই কারণেই এই বড় C-17 এয়ারক্রাফট কাবুলে গেছে। এই বিমানে যা পাঠানো হয়েছে সেটা শুধু সিম্বলিক না, একদম প্র্যাকটিক্যাল। মানে গ্রাউন্ডে থাকা মানুষদের ঠিক কী দরকার সেটার কথা মাথায় রেখে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে। এর মধ্যে আছে জরুরি মেডিসিনস, অ্যান্টিবায়োটিক্স, পেন কিলার আর ছোট বাচ্চাদের জন্য আলাদা মেডিসিন। তার সাথে আছে টেন্ট, ব্ল্যাঙ্কেট আর স্লিপিং ব্যাগ। যারা বাড়ি হারিয়েছে তাদের জন্য অন্তত একটা টেম্পোরারি শেল্টার তৈরি করার জন্য। পানীয় জলের কথা মাথায় রেখে ওয়াটার পিউরিফিকেশন মেশিন আর ক্লোরিন ট্যাবলেট পাঠানো হয়েছে, যাতে মানুষ অন্তত সেফ ওয়াটার পায়। আর খাবারের জন্য রেডি টু ইট ফুড আর ড্রাই রেশন পাঠানো হয়েছে, যাতে মানুষ সাথে সাথেই খেতে পারে, কারণ অনেক জায়গায় রান্না করার মতো অবস্থা নেই। সব মিলে এটা শুধু একটা রিলিফ মিশন না, এটা এমন একটা সাপোর্ট সিস্টেম যেটা সরাসরি মানুষের বেঁচে থাকার সাথে জড়িত। আর এখানেই আসল প্রশ্নটা মাথায় আসে, ভারত কি শুধু সাহায্য করছে, নাকি এর মাধ্যমে ভবিষ্যতের জন্য একটা স্ট্রং পজিশন তৈরি করছে? কারণ ইতিহাস বলছে, যেখানে ক্রাইসিস থাকে সেখানে ফিউচার রিলেশনের ফাউন্ডেশন তৈরি হয়। এখন আবার সেই প্রশ্নটাতেই ফিরে আসি, ভারত আসলে এটা কেন করছে? সোজা করে বললে অনেকেই বলবে মানবতা, কিন্তু বিষয়টা শুধু এটুকুতেই শেষ না। এর পেছনে রয়েছে বহু বছরের সম্পর্ক, বিশ্বাস আর ধারাবাহিকভাবে পাশে থাকার মানসিকতা। ভারত আর আফগানিস্তানের সম্পর্ক আজকের নয়, এটা অনেক পুরনো। আর সবচেয়ে বড় কথা, এই সম্পর্ক শুধু কথায় না, বাস্তব কাজের মাধ্যমে তৈরি হয়েছে। একটা সহজ উদাহরণ ধরুন, জারাঞ্জ-লেলারাম হাইওয়ে। এটা শুধু একটা রাস্তা নয়, এই রাস্তাটা আফগানিস্তানকে ইরানের মাধ্যমে সমুদ্রের সঙ্গে যুক্ত করছে। একটা দেশের জন্য এটা কত বড় সুবিধা সেটা বুঝতেই পারছেন। তারপর আসে সালমার ড্যাম, যেটাকে অনেকে ভারত আফগান বন্ধুত্ব বাঁধ বলে। এটা শুধু একটা বাঁধ নয়, এটা বিদ্যুৎ তৈরি করে, চাষাবাদে সাহায্য করে, আর একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসাবেও দাঁড়িয়ে আছে। আরেকটা বড় উদাহরণ হলো আফগান পার্লামেন্ট বিল্ডিং।
এটাও ভারত তৈরি করে দিয়েছে। এইসব উদাহরণ থেকে বোঝা যায় ভারত শুধু কথা বলে না, বাস্তবেও কাজ করে দেখায়। শুধু অবকাঠামো নয়, বাণিজ্যের ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক খুব ভালো ছিল। কয়েক বছর আগেও প্রায় $1.5 বিলিয়ন ব্যবসা হতো। আফগানিস্তান থেকে শুকনো ফল, আঙুর, ডালিম, কেশর ভারতে আসতো, আর ভারত থেকে ওষুধ, চাল, চা, কাপড় সেখানে যেত। মানে এই সম্পর্কটা শুধু সরকারি সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষের জীবনেও এর সরাসরি প্রভাব ছিল। এরপর তালিবান আবার ক্ষমতায় ফিরে আসে, তখন অনেক দেশ নিজেদের সম্পর্ক পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু ভারত একদম আলাদা পথ বেছে নিয়েছে। সরকারিভাবে স্বীকৃতি না দিলেও পুরোপুরি দূরে সরে যায়নি, বরং সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিয়মিত সাহায্য চালিয়ে গেছে। হাজার হাজার টন গম, জরুরি ওষুধ, এমনকি কোভিডের টিকাও পাঠানো হয়েছে। এর মাধ্যমে একটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, সরকার বদলাতে পারে, কিন্তু দেশের সাধারণ মানুষ তো একই থাকে, আর আসল প্রয়োজন তো তাদেরই। আজ যে C-17 বিমান কাবুলে পৌঁছেছে, সেটাও এই একই ধারার অংশ। এটা শুধু একটা সাহায্য নয়, এটা একটা সংকেত, একটা ভরসা যে ভারত সবসময় সাধারণ মানুষের পাশে থাকে, পরিস্থিতি যেমনই হোক। এখন যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকান, তাহলে বুঝবেন এনার্জি সংকট কতটা গভীর হয়ে গেছে। অনেক এলাকায় মানুষ কয়েক ঘন্টাও ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না, জ্বালানির দাম বেড়ে গেছে, আর শীতকালে এই সমস্যা আরও ভয়ানক হয়ে ওঠে। এই অবস্থায় ভারতের পাঠানো সাহায্য শুধু তাৎক্ষণিক নয়, এটা মানুষের জীবনে একটু হলেও স্বস্তি আনার চেষ্টা। এর পাশাপাশি ভারত খুব বুদ্ধিমত্তার সঙ্গে কূটনীতিও ব্যবহার করছে, কারণ আন্তর্জাতিক নিয়মকানুন আর সীমাবদ্ধতার কারণে সরাসরি সাহায্য পাঠানো সবসময় সহজ হয় না। তবুও বিকল্প পথ আর সমন্বয়ের মাধ্যমে ভারত এই কাজটা সম্ভব করেছে। এখানে ভারতের কৌশলটা পরিষ্কার হয়ে যায়, কারণ ইউনাইটেড স্টেটস, পাকিস্তান আর চীন এই দেশগুলো অনেক সময় চায় না যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হোক, কিন্তু ভারত ধীরে ধীরে নিজের অবস্থান আরও মজবুত করে চলেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েক বছরে ভারত আফগানিস্তানে $3 বিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে। রাস্তা, বাঁধ, স্কুল, হাসপাতাল, সংসদ ভবন সব মিলিয়ে একটা শক্ত ভিত তৈরি হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রেও এই সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আর এখানে একটা বড় পদক্ষেপ হলো চাবাহার পোর্ট। এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান পাকিস্তানের ওপর নির্ভর না করেই বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে। সব মিলিয়ে একটা বিষয় একদম পরিষ্কার, ভারতের জন্য এটা শুধু মুহূর্তের সাহায্য নয়, এইটা ভবিষ্যতের জন্য একটা বড় পরিকল্পনার অংশ। এখন যদি পুরো পরিস্থিতিটা একটু বড় করে দেখি, তাহলে বোঝা যায় সমস্যাটা শুধু প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয়। ধীরে ধীরে ইনস্টেবিলিটি বাড়ছে, আর সেটা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটা রিস্ক তৈরি করতে পারে। রোগ ছড়াতে পারে, নিরাপত্তা সমস্যা বাড়তে পারে, যার প্রভাব সরাসরি ভারতের ওপর পড়বে। এখানে আরেকটা বড় দিক আছে, এই অঞ্চলে চীন আর পাকিস্তান নিজেদের ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করছে, আর এই অবস্থায় ভারত যদি সাধারণ মানুষের মধ্যে নিজের ওপর বিশ্বাস তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে এটা বড় অ্যাডভান্টেজ হয়ে উঠবে। যেমন ধরুন, চীন অনেকদিন ধরেই আফগানিস্তানের মিনারেল রিসোর্স, বিশেষ করে কপার আর লিথিয়ামের দিকে নজর রাখছে, কিন্তু ইনস্টেবিলিটি আর লোকাল ট্রাস্টের অভাবে তারা খুব বেশি এগোতে পারেনি। অন্যদিকে ভারত একেবারে ভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছে, রিসোর্সের পেছনে না ছুটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, রাস্তা বানিয়েছে, বাঁধ বানিয়েছে, সাহায্য করেছে, মানে মানুষের মন জেতার চেষ্টা চলছে। আর ভবিষ্যতে যখন পরিস্থিতি স্টেবল হবে, তখন আজ যে সুযোগগুলো নিয়ে অন্যরা ভাবছে, সেই সুযোগগুলো ভারতের দিকে আসতে পারে। সব মিলিয়ে একটা জিনিস খুব পরিষ্কার, ভারতের এই পুরো উদ্যোগটা তিনটে জিনিসের মিশ্রণ: মানবতা, কূটনীতি আর কৌশল, একটা দায়িত্বশীল আর নির্ভরযোগ্য দেশ হিসাবে। এখন বড় প্রশ্ন হলো, আগামী দিনে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? ভারত কি আরো বড় ভূমিকা নিতে চলেছে আফগানিস্তানে, নাকি এটা শুধু মানবিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে, কিন্তু একটা কথা একেবারেই পরিষ্কার, যখন সবচেয়ে বেশি দরকার হয়, তখন যে পাশে দাঁড়ায়, সেই আসল বন্ধু। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।